প্রাইমারিলি যদি আমরা এই জিনিসটাকে কনসিডার করি, ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু বি আ রেভলিউশন, বিকজ এটা হওয়ারই কথা না, এই মুভমেন্টটাই হওয়ার কথা না। নন পার্টিজান কেউ একজন স্টুডেন্টকে শেখ হাসিনার পুলিশ গুলি করছে, এইটা আসলে হয় না। তখন এটা আসলে একটা মুভমেন্ট থেকে একটা রেভলিউশনে রূপ নেওয়া শুরু করছে। এবং কি এটাই রাইট টাইম, এবং কি আমার এই জিনিসের জন্য আমি মনে হয় সারা জীবন অনুতপ্ত থাকবো যে ওই টাইমে আমি সরাসরি ইনভলভ হতে পারি নাই। প্রাইভেট পাবলিকের ডাইনামিক্সটা ইটস নো লঙ্গার যে পাবলিক লিডস দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ। প্রাইভেট ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। যখন আমাদের দেশে ইলেকশন হয়েছে এবং ওই সময় হচ্ছে বেশ কিছু কার্টুনিস্ট যারা হচ্ছে টকড এগেইনস্ট দি গভর্নমেন্ট, ওদেরকে নিয়ে যে জেলে পিটায় মেরে ফেলছে একজন, তারা এটাকে মাস্ক করার ট্রাই করছিল, বাট এই পরিমাণ ভায়োলেন্সটা আসলে মানে নিজ দেশের পিপলের উপর সরাসরি হচ্ছে কি নিজ দেশের পুলিশ হচ্ছে গিয়ে গুলি চালাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি মোরালি আওয়ামী লীগকে সাপোর্ট করলেও মোরালি এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায় না। রেমিটেন্স ফ্লোটা আমরা দেখছি ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ মানে উইচ ইন্ডিকেটস যে সারা পৃথিবী জুড়ে যত বাংলাদেশি ছিল দে ওয়ার কনসার্ন। মূল কথাটা হচ্ছে আমার দেশে যাই হোক না কেন, আমার দেশটি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত শাসন। এটি হচ্ছে, এর বাইরে কোনো কথা। যাদের বয়স আপনার 15 থেকে 35-এর মধ্যে, সো 52, 71, 90, 2024 যদি দেখেন, তা আসলে সব তো করতেছে 15 থেকে 35, মানে হচ্ছে পরবর্তী জেনারেশন করতেছে। সো হোপফুলি দিস গভর্নমেন্ট উইল নট ফেল, বাট যদি ফেল করে, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইয়াং পিপল কখনই অপ্রেস থাকতে চায় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা প্রজেক্টের আওতায় নির্মিত 8টি অধ্যায়ের অডিও ওয়ার্ক সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাই। 2024 সালের জুলাই-আগস্ট মাসে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশি কেনেডিয়ানদের পার্সপেক্টিভগুলো নিয়ে সাজানো হয়েছে এই অডিও ওয়ার্ক সিরিজটি। এই গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সাধারণ জনতার রুখে দাঁড়ানোর একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক অধ্যায় রচনা করেছে। এই গণ অভ্যুত্থানে দেখেছি ছাত্রদের দিয়ে প্রতিবাদের শুরু হলেও কিছুদিন পরেই বাংলাদেশের আপামর জনতা এতে যোগদান করে এবং ছাত্রদের চাকুরি কোটার দাবিতে সীমিত না থেকে এই আন্দোলন গিয়ে দাঁড়ায় সমাজের অন্যান্য আরও অনেক বিষয়ে সংস্কারের দাবিতে। জনসাধারণের এইসব দাবির কথাগুলো পূর্ববর্তী সরকারের শাসন আমলে কেন এভাবে সামনে আসেনি, নাকি আসতে দেয়া হয়নি? সংবাদ মাধ্যমগুলো কি মুখ বন্ধ করে বসেছিল, নাকি তাদের মুখ বন্ধ করে দেয়া হয়েছিল? ফোন ট্যাপিং, সোশ্যাল মিডিয়া পেজ মনিটরিং এবং আলটিমেটলি ইন্টারনেট ব্ল্যাকআউট, এইসবের মাধ্যমে কি রাইটস টু দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন ভায়োলেশন, অথবা সহজ বাংলায় অভিব্যক্তির মৃত্যু ঘটানো হয় না? এইসব ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি বেশ কিছু বাংলাদেশি কেনেডিয়ানদের সাথে, যারা উচ্চশিক্ষা, শিল্প, সাহিত্য এবং সংবাদ মাধ্যমে জড়িত আছেন। তাদের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অডিও ওয়ার্কের 6ষ্ঠ অধ্যায়টি, যার নাম দেয়া হয়েছে অভিব্যক্তির ফাঁসি ও গোলক ধাঁধা। অডিও ওয়ার্ক সিরিজের প্রতিটি অধ্যায়ের জন্য রয়েছে একটি ইউনিক কিউআর কোড, যেটি আপনাকে স্ক্যান করতে হবে কথোপকথনগুলো শুনবার জন্য। আপনি সিরিজটি ধারাবাহিকভাবে শুনতে পারেন 1 থেকে 8 পর্যন্ত, তবে ধারাবাহিকতা না মানলেও বিষয়বস্তু বুঝতে যাতে সমস্যা না হয় সেভাবেই অডিও ওয়ার্কগুলো সাজানো। ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা টিম বিশ্বাস করে আমাদের অধিকার আদায়ের একটি বড় মঞ্চ হলো পাবলিক স্পেস। আমরা সেটা দেখেছিও 2024-এর জুলাই-আগস্টে। বাংলাদেশের মতো টরন্টোর বাংলা টাউনের রাস্তাঘাট, অলিগলি, রাস্তার মোড়, দোকানের সামন পরিণত হয়েছিল অনেকগুলো প্রতিবাদী মঞ্চে। এই কারণেই এই অডিও ওয়ার্কগুলো পাবলিক স্পেসে ইনস্টল করা। ড্যানফোর্থের রাস্তায় হাঁটতে হাঁটতে শুনুন এই অডিও ওয়ার্কগুলো, পরিবার পরিজনকে নিয়ে এসে শুনুন।
বন্ধু বান্ধবের সাথে শুনুন ডেন্টোনিয়া পার্কে চা চানাচুরের আড্ডায়। কিছু কথা ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু সেই আলোচনা সমালোচনা থেকেই হয়তো সূচনা হবে বাংলাদেশে এমন একটি পাবলিক স্পেস তৈরির স্বপ্ন বুনুন, যেখানে নট জেনোসাইড বাট দ্য ডেমোক্রেসি উইল রুল। অধ্যায় 6, অভিব্যক্তির ফাঁসি ও গোলকধাঁধা। মানুষ নিজেকে নিজে সহ্য হয় না অনেক সময়, আরেকটা মানুষের সঙ্গে থাকা অসহ্য হইতেই পারে, এবং এটা একটা ঝগড়াঝাটি হবে, খুব স্বাভাবিক। এবং এত বড় একটা রাষ্ট্র চালাচ্ছে, হ্যাঁ, তা আমরা দেখেন পার্সন টু পার্সনই একে অপরে কত ভুল ধরি। আর এত বড় একটা রাষ্ট্র চালাচ্ছে যেটার উপর ফুল নিয়ন্ত্রণ কারণ নাই, সো মানুষের নানা ধরনের কমেন্ট থাকবে, এবং মানুষকে খুশি করা খুবই কঠিন কাজ। সো এখানে কথা থাকবে, অসন্তোষ থাকবে। সো অসন্তোষ আপনি মুখ চেপে ধরে রাখলে এইটা বুদবুদের আকার আস্তে আস্তে নানান দিক দিয়ে বের হবেই। কিন্তু গভর্নমেন্ট মানে খুব ক্লাসিক ভুল যেগুলো করে সেই ভুলগুলোই করলো, যে মানুষকে থামানো, মুখ থামানো। এবং মানুষকে কথা বলতে না দেওয়ায় দেখেন কি হইল, যে অনেকগুলো আইন তৈরি করলো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। প্রত্যেকবার নির্বাচনের আগেই এটাকে নানানভাবে 57 ধারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অমুক তমুক নানানভাবে নাম দিয়ে নানা ধরনের ক্লজ যুক্ত করলো। এবং মানুষকে খাওয়াইতে হলো যে এটা আসলে মেয়েদের নিরাপত্তা অমুক তমুক নানান কিছুর জন্য এই আইনটা কিন্তু 75 বা 80% মামলা হইতো আসলে সাংবাদিকদের নামে, এবং এর বড় একটা অংশ হলো শেখ হাসিনা বা এদের নামে কিছু একটা কুৎসারটনা অমুক বা কোনো একটা নিউজ ছাপানো, এই করা সেই করা। তো এক পর্যায়ে শেখ হাসিনার নিয়ে তো কোনো নিউজ ছাপানোই খুব মুশকিল হয়ে গেলো, বঙ্গবন্ধু নিয়ে ছাপানো খুব মুশকিল হয়ে গেলো, কোনো কিছু নিয়ে কোনো কিছু করা যাচ্ছিল না। অ্যান্ড যেহেতু এটা করা যাচ্ছিল না, দেখেন তখন ডায়াসপোরার মিডিয়াগুলো শক্তিশালী হয়ে উঠলো, কারণ মানুষ তো দেশের ভিতরে সকল আমাদের যে মিডিয়া আউটলেটগুলো হয়ে আসলে সব হলো সরকারি স্তুতি গাওয়া শুরু করলো। দেখেন আপনি বাংলাদেশে কতদিন ছিলেন সে সময় জানি না, ধরেন আপনি যেই দল করেন, আপনার দলের যে পত্রিকা, সেই পত্রিকা সারাক্ষণই গুনগান গাইতে থাকে, আপনি আসলে নিউজের জন্য ওই পত্রিকার পড়বেন না, আপনি আলটিমেট নিউজের জন্য যাবেন হলো একটা নিরপেক্ষ একটা জায়গার থেকে। সো আমি জানি যে ধরেন একটা পত্রিকা বা একটা টেলিভিশন 71 টিভি বা এরা কী বলবে, এরা কোনো সমালোচনা, ওই প্রধানমন্ত্রীর যে ছিল, হ্যাঁ বাম্পার ফলন, হ্যাঁ এগুলো নানান কিছুর ভিতরেই থাকবে। সো যেহেতু দেশে ওই কথাগুলো বলতে পারতো না মানুষজন, ডায়াসপোরার মিডিয়া দেবে, নেত্র নিউজ দেখবেন যে এই সময় ব্যাপক ভালো করলো, আর অন্যান্য পত্রিকাগুলো বেশ কয়েকটা আছে, তারা ইউটিউব চ্যানেল তারা খুব ভালো করা শুরু করলো। তখনকার যেই টেলিযোগাযোগ মন্ত্রী ছিল জব্বার একটা হেভি অদ্ভুত একটা উক্তি করছিল যে আমরা তো মন্ত্রণালয়ে কাজই করতে পারি না, আমরা এত এফিসিয়েন্ট যে ইউরোপ আমেরিকার থেকে মন্ত্রীরা আমাদের ফোন করে সারাদিন ফোন করে যে তারা কীভাবে কাজ করবে এটার পরামর্শ নেওয়ার জন্য। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ও বলছিল, ঠিক আছে। আমরা দেখতেছি সামান্য ছোট ছোট কাজের জন্য মানুষজনকে জেলে নিচ্ছে। তার কিছুদিন আগে একজন কার্টুনিস্টকে জেলে নিল, কিশোরকে জেলে নিল, মুশতাককে জেলে নিল, ওকে নিয়ে তো মেরেই ফেললো। সো পরিস্থিতিটা আসলে ওই রকম একটা পরিস্থিতি ছিল যে আমরা আসলে মানুষ একটা বড় অংশের মানুষ সেলফ সেন্সরশিপে চলে গেল, কারণ জানে না আসলে কি হয়। বিকজ অফ দেখা গেলো যে ওরা এমন ধরনের উদাহরণ তৈরি করলো যে চিলমারির এক স্কুল শিক্ষক, সে হয়তো ফেসবুকে কিছু একটা লিখছিল, চিলমারির স্কুল শিক্ষক হয়তো ডিজিটাল সিকিউরিটি নিয়ে গেল। এখন ইউনেভার নো যে আসলে কাকে ধরবে, চিলমারির কোথাকার কোন স্কুল শিক্ষক বা অমুক একজন, নানা ধরনের মানে মামলাও তো হয়তো। এক লোকের ফেসবুকই নাই, কৃষক, তার নামে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, এলাকার কেউ একজন তার নামে মামলা দিয়েছে। তো ওই লোক দৌড়াইতে বলে যে ভাই আমার তো ফেসবুকই নাই, রংপুরের লোক ছিল, সাংবাদিক বলছে আমার তো ফেসবুকে আমি তো বুঝিই না, আমার নামে নাকি মামলা হয়েছে, কেন মামলা হয়েছে আমি ঠিক চাই না, দৌড়ায়। তা এখন আপনাকে বলতেও হবে না, বললেও হবে, না বললেও হবে, ফেসবুক না থাকলেও কোথাও না বললেও কে কার নামে কখন মামলা করতেছে কোন ঠিক না। এবং আরেকটা অদ্ভুত জিনিস ছিল, সেটা হলো যে শেখ হাসিনার অবমাননা করে পৃথিবীর যে কোনো মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ মামলা করতে পারত। মানে ধরেন শেখ হাসিনা হয়েছে, এখন মামলাটা ধরেন কীরকম, ধরেন
হয়রানিমূলক মামলাটি কেমন, যেমন একই ঘটনায় এক না কয়েকটা ঘটনায় মাহফুজানার ভিতর বাংলাদেশের 75টা জায়গায় মামলা হয়েছে। মামলার জামিন নিতে হলে 75টা জায়গায় আপনার তো যাইতে হবে। 1 মাসের ভিতরে একটা বয়স্ক লোক বা 75টা জায়গায় তাকে ট্রাভেল করতে হবে টু দ্য কোর্ট। প্রত্যেকটা হয়তো জামিন পাইলো, কিন্তু হাজির হইতে হবে। দ্যাট মিনস এটা কত বড় একটা হ্যারাসমেন্ট, আপনার খালি এইটাই করতে হবে। 75টাই শেষ না, হয়তো আরও দিবে পরে, এবং এটা কোনো শেষ নাই। কতদিন চলবে ইউ নেভার নো, জেলে যাইতে হবে, টান কিছু করতে হবে। সো এই আতঙ্কের ভিতর দিয়ে মানুষের মুখ একদমই বন্ধ করে দিল, এবং ওই বন্ধ হওয়াটাই আসলে এটা সকল মানে ইয়ারই লক্ষণ, যে মানুষের মুখ বন্ধ করা, হ্যাঁ, এই ধরনের জিনিস করা, এবং পাবলিক সার্ভিসে প্রচণ্ড পরিমাণ দুর্নীতি এবং বড় বড় দুর্নীতি, মানুষ এগুলো জানতে পারে, এবং বাজারের ইয়া করা, অ্যান্ড যে কোনো একটা দাম বাড়ছে সেটাও বলা যাবে না ঠিকঠাক করে। বললে শেখ হাসিনা, আরে খাইতে হবে কেন, পেঁয়াজও খাইতে হবে কেন, বেগুন খাইতে হবে কেন, পেঁয়াজ দিয়ে দিয়ে বানান, পেঁপে দিয়ে বানান, কত বানাইছি, পেঁয়াজ লাগে নাকি খাওয়ার জন্য, সে উল্টা রেসিপি দিত। হ্যাঁ, ফলে ওই যে সেটা বললাম, মানুষের কথা বলার সুযোগ না দিলে দিন শেষে এরকম একটা 20 দিনের, এত বছরের 15 বছরের ক্ষমতা যে 20 দিনে নাই হয়ে গেল। আপনার গভর্নমেন্ট হিসাবে এই ফেইলিয়ারের দায় তো আপনি ব্ল্যাক আউট করে হচ্ছে গিয়ে মানুষকে হচ্ছে গিয়ে ভরাইতে পারেন না। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে, আমি যদি ইভেন আমি সাপোর্ট করতেছি না, ইভেন ইফ আর্গুমেন্টসে যদি আমি এটাও চিন্তা করি যে ব্ল্যাক আউট ওয়াজ জাস্টিফাইড টু কন্ট্রোল দ্য র্যাপিড মিসইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড মোর আনরেস্ট, তাহলে হচ্ছে গিয়ে কথাটা আসে, সেটা হচ্ছে গিয়ে এই যে কোন মানে ইন অ্যান অ্যাবসেন্স অফ আ রিলায়েবল ফ্যাক্ট চেকিং বডি, কে জাজমেন্টটা দিবে যে কোনটা মিস ইনফরমেশন এবং কোনটা ডিসইনফরমেশন? এইটা কে চেক করবে? এটা কি গভর্নমেন্ট চেক করবে? গভর্নমেন্ট যদি চেক করে, দের ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কীভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? যেই ইনফরমেশনটা গভর্নমেন্টের এগেনস্টে যায়, তারা ইজিলি সেটাকে মিস ইনফরমেশন হিসাবে ফ্ল্যাগ করে হচ্ছে গিয়ে সেটাকে থামাই দিতে পারে। সো এই যে ফ্রি ফ্লো অফ ইনফরমেশনটা, সেই ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের মধ্যে গভর্নমেন্টের কন্ট্রোল করাটা কখনোই হচ্ছে কি আমি সাপোর্ট করি না। দেয়ার শুড বি এ ফ্রি ফ্লো অফ ইনফরমেশন। গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে জনগণের আস্থা তৈরি করা, যেন হচ্ছে গিয়ে এই ইনফরমেশনগুলো যদি ভুল হয়, তারা যখন বলে যে এটা ভুল, তখন জনগণের যেন আস্থাটা থাকে। কিন্তু ওইখানে একটা খুবই ইন্টারেস্টিং আরেকটা কাজ করা শুরু করছে, এবং এটা এখনও হচ্ছে গিয়ে মানে অনেক এক্সটেন্টে এটা কাজ করে, সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট আরেকটা হচ্ছে গিয়ে ডিজিটাল উইং কাজ করতে থাকে, সিআরআই, যারা হচ্ছে কি এরকম মানে পরে ফেসবুক এবং এর থেকে দেখা গেছে যে প্রচুর ইনভেস্টমেন্ট করে, ওরা ফার্দার হচ্ছে গিয়ে একটা কন্ট্রাস্টিং মিসইনফরমেশন ছড়ানোর জন্য, যেন যে জিনিসটা ঘটে যে আপনার এত ডিসইনফরমেশনের মধ্যে আপনি একটা কিছু শেয়ার দিতে হচ্ছে গিয়ে ভয় পান। যেমন হচ্ছে গিয়ে অনেক সময় দেখা গেছে হেলিকপ্টার থেকে যে গুলি করতেছে, সেই গুলির ভিডিও হচ্ছে গিয়ে আমরা শেয়ার করতে যাওয়ার পরে দেখছি হচ্ছে গিয়ে এটা আরেক দেশের ভিডিও আর কি দিয়ে দিছে। তো যারা ছড়াইছে তারা ইচ্ছা করে ছড়াইছে, কারণ এরপরে আপনি যদি আরেকটা এরকম হেলিকপ্টারের গুলির ভিডিও দেখেন, তাইলে হচ্ছে গিয়ে আপনি যেন সেটাকে না ছড়ান। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট বুঝতে পারেনি দে ওয়ার ফাইটিং উইথ লাইক দ্য ব্রাইটেস্ট স্ট্র্যাটা অফ দ্য কান্ট্রি, এডুকেটেড স্টুডেন্ট ম্যাস। যে কোনো ফ্যামিলিতে যারা পড়াশোনা করতেছে হায়ার লেভেলে, তারা তো আমরা ধরতে পারি যে হচ্ছে গিয়ে যে ওই লেভেলে হচ্ছে গিয়ে ইন্টেলেকচুয়াল বা আছে। তো যখনই ওরা এটা করা শুরু করছে, তখনই আমি দেখলাম কি মানুষজন হচ্ছে গিয়ে গাইডলাইন বানাইছে যে মোবাইলে যে জিও ট্যাগিং অন করো, টাইম স্ট্যাম্প অন করো, যেন হচ্ছে গিয়ে ইট কুড বি ভেরিফাইড, ইট কুড বি সাপ্লাইড টু ইন্টারন্যাশনাল মিডিয়া। র্যাপিড ট্রান্সফরমেশন ঘটছে, এবং তারা নিজেরাই হচ্ছে গিয়ে একটা ফ্যাক্ট চেকিং হচ্ছে গিয়ে স্টার্ট হয়ে গেছে। তখন অনেকগুলো ছেলে ছিল যারা রেগুলার বেসিসে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পোস্ট ফ্যাক্ট চেক করে করে ওই গ্রিন টিক রেড ক্রস এরকম হচ্ছে গিয়ে দিত যে এটা ভুল, এটা ঠিক, এটা সো এই জিনিসটা কেন গভর্নমেন্ট পারেনি? এই জিনিসটা গভর্নমেন্ট পারেনি দেখেই তো ওর ব্ল্যাক আউটে যেতে গেছে। তো এই কারণে হচ্ছে গিয়ে
কখনোই হচ্ছে গিয়ে আমি সাপোর্ট করি না যে হচ্ছে গিয়ে যে কোনো সিচুয়েশনে হচ্ছে গিয়ে ব্ল্যাক আউট ইম্পোজ করা হোক কোনো কান্ট্রির উপরে। মেইনস্ট্রিম মিডিয়া, সো মেইনস্ট্রিম মিডিয়া হচ্ছে অবভিয়াসলি হচ্ছে আন্দোলনটা তখন হচ্ছে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনটা কীভাবে হচ্ছে দেশবিরোধী আন্দোলন, এটা কীভাবে জামাত শিবির সমর্থিত আন্দোলন, কীভাবে বিএনপি সমর্থিত আন্দোলন, বা ধরেন হচ্ছে ফরেন হচ্ছে ফান্ডেড আন্দোলন, এই টাইপের জিনিস তারা তখন দেদারসে প্রচার করছে। অ্যান্ড হচ্ছে আন্দোলনটা স্থগিত করে হচ্ছে গিয়ে এবং দেশে কোনো ধরনের ভায়োলেন্স চলতেছে না, এই বিষয়গুলো আর কি, লাইক কীভাবে হচ্ছে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে গিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতেছে, এই টাইপের হচ্ছে নিউজ করা, এবং এগুলো তারা করছেও। কিন্তু এটা ব্যাকফায়ার, এইখানে হচ্ছে গিয়ে মেইনস্ট্রিম মিডিয়ার যে ভূমিকাটা, এইটা ব্যাকফায়ার একটা কারণ ছিল মেইনস্ট্রিম মিডিয়াতেই। আমি সবসময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মেইনস্ট্রিম মিডিয়াতে লাইক এডিটোরিয়াল স্ট্যান্স থাকে একরকম, আর মেইনস্ট্রিম মিডিয়াতে যারা হচ্ছে নিউজ রিপোর্টার, লাইক রিপোর্টার লেভেলে যারা কাজ করে তারা কিন্তু ডিফারেন্ট, লাইক তাদের অনেকেই থাকে যারা হচ্ছে গিয়ে অথেন্টিক নিউজ করতে চায়, এবং হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়া অ্যাকচুয়ালি তাদের বৈধতা করে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রিপোর্টাররা অথেন্টিক যে নিউজগুলো করে ওগুলো জাস্ট যেগুলো হচ্ছে পলিটিক্যালি সেন্সিটিভ ওগুলোকে তারা হচ্ছে মডিফাই করে দেয়। কিন্তু ভালো ব্যাপার ছিল হচ্ছে এটা যে এই যেহেতু এখানে অনেক ভায়োলেন্স হচ্ছিল এবং তারা এটাকে মাস্ক করার ট্রাই করছিল, বাট এই পরিমাণ ভায়োলেন্সটা আসলে মানে নিজ দেশের পিপলের ওপর সরাসরি হচ্ছে গিয়ে নিজ দেশের পুলিশ হচ্ছে গিয়ে গুলি চালাচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি মোরালি আওয়ামী লীগকে সাপোর্ট করলেও মোরালি এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায় না। এবং পরবর্তীতে আমরা দেখছি যে যারা হচ্ছে আওয়ামী লীগার তারা হচ্ছে গিয়ে বলতে চাচ্ছিল যে এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, এই টাইপের যে ন্যারেটিভটা আছে যে আমরা আসলে এই আওয়ামী লীগকে সাপোর্ট করি না, এই ন্যারেটিভটা ফিল করছে। এবং ওইখান থেকেই হচ্ছে এই আমাদের যারা সমন্বয়ক ছিল এদের অনেকেই হচ্ছে তো আগের থেকে ক্যাম্পাস পলিটিক্স, তারপর হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনগুলো করে অভ্যস্ত, সো ওদের সাথে ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের বাইরেও যেহেতু হচ্ছে রিপোর্টার লেভেলে বেশিরভাগ হচ্ছে রিসেন্ট গ্র্যাজুয়েটরাই কাজ করে, লাইক মানে ইউনিভার্সিটির বড় ভাইরাই কাজ করে, সো ওই কানেকশন ছিল, ওই কানেকশনটা তারা ফুললি ইউজ করছে। মানে ইন্টারনেট নাই কিন্তু হচ্ছে গিয়ে আপনি ওই সময়কার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হচ্ছে গিয়ে যদি আবার নাম বলি আব্দুল কাদের হচ্ছে সম্ভবত এখন হচ্ছে ওদের যে ছাত্র সংগঠনটা তারা করছে, নামটা আমি ভুলে গেলাম, বাট ওদের ছাত্র সংগঠনটা প্রধান হচ্ছে এখন হচ্ছে আব্দুল কাদের। তো আব্দুল কাদের একটা স্ট্র্যাটেজি নিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ওরা হচ্ছে যেটা করতো বাসা থেকে বের হইতো বাটন ফোন নিয়ে, সেইটাকে একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে ওপেন করতো, ওপেন করে হচ্ছে এগুলো সব পরবর্তীতে ওরা বলছে, তো হচ্ছে ওপেন করে পরিচিত যারা সাংবাদিক আছে তাদের কাছে বলতো যে হচ্ছে আমাদের ওই যেটা হচ্ছে ওরা প্রচার করতে চাচ্ছে 8 দফা, এই 8 দফা না, আমাদের দফা হচ্ছে 9 দফা, 9 দফার ধরেন প্রধানটা হচ্ছে গিয়ে শেখ হাসিনার ক্ষমা চাইতে হবে এই সেই, এবং হচ্ছে গিয়ে তখন অ্যাকচুয়ালি শেখ হাসিনার পদত্যাগের কথা কিন্তু বলা হয়নি, প্রথম দফাটা ছিল হচ্ছে শেখ হাসিনার ক্ষমা চাইতে হবে, 2 নম্বর ছিল সম্ভবত ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে, যেহেতু হচ্ছে সে ইনসাইড করছিল ওই যে ছাত্রলীগকে বলছিল যে হচ্ছে গিয়ে আমরা রাজপথে প্রতিহত করবো, সো ওই এইটা এবং হচ্ছে অন্য শহীদদের হচ্ছে গিয়ে বিচার, এই টাইপের যেগুলো আছে। সো 9 দফাটা মোর হচ্ছে পলিটিক্যালি লাইক প্রেশার ক্রিয়েট করার মতো সরকারের উপরে, যেটা 8 দফায় ছিল না। তো এই বিষয়টা হচ্ছে গিয়ে তো ওরা করতে পারে না, ওরা যেটা করতে চাইছিল সমঝোতা, এইটা আসলে হয় নাই, সো এইটা অ্যাকচুয়ালি প্রকাশ করা হয়েছে। এবং হচ্ছে এইটাতে নেত্র নিউজ একটা ভূমিকা রাখছে, মোবাইল নেটওয়ার্ক সম্ভবত 3 দিন বেশি অফ ছিল দেশে, ব্রডব্যান্ড একটু আগে চলে আসছে, ব্রডব্যান্ড যখন আসে তখন হচ্ছে নেত্র নিউজ ওদের একটা ওয়েবিনার করে ওদের সাথে, আব্দুল কাদের, আব্দুল হান মাসুদ, এদের সাথে হচ্ছে মাহিন সরকার, এদের সাথে হচ্ছে একটা ওয়েবিনার করে, এবং ওইটাতে ওরা হচ্ছে গিয়ে আহ্বান জানায় যে দেশে কী হচ্ছে, লাইক দেশে হচ্ছে মোটামুটি 200+ মানুষ খুন হয়েছে, মানে যখন হচ্ছে পুরোপুরি ব্ল্যাক আউট ছিল। তো এই কাজগুলো হচ্ছে গিয়ে ওই সরকারের ইন্টারনেট বন্ধ করার যে স্ট্র্যাটেজি ছিল সেইটা অ্যাকচুয়ালি ব্যাকফায়ার করছে হচ্ছে এই কতগুলো কারণে আর কি। যদি আপনি হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বলেন, জানেন এই যে গত 8 মাসে কত হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হয়ে যাচ্ছে, কিন্তু একটাও কোনো জায়গায় কোনো বিচারের কারবার নাই। এর আগে তো তবু একটা শাসন ব্যবস্থা তো ছিল, আমি জানি সেখানে দুর্নীতি ছিল, সেখানে স্বজনপ্রীতি ছিল, এবং সে কারণে আপনি যদি আমাকে মানে খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করেন, আমি কিন্তু শেখ হাসিনাকে আজকের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী করি, কারণ তিনি 16 বছর সময় পেয়েছিলেন, পুরো একটা জেনারেশন তিনি নির্মাণ করতে পারতেন, যেই জেনারেশনে ধরেন 2য় বিশ্বযুদ্ধ হয়েছে, সেই হিটলার এখন আমরা ঘৃণা করি, এখন 1 লক্ষ মানুষ এসে যদি বলে যে হিটলারই হচ্ছে ভালো ছিল, বাকিরাই মন্দ,
সেটা তো হলে হবে না। তো বাংলাদেশের ক্ষেত্রে পুরো জাতিটাকে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসা, জাতিটাকে নির্মাণ করা, কারণ তার তো 16 বছর, তার তো এরকম পরিকল্পনা থাকার দরকার ছিল। সেই জায়গাটায় উনি ওটা যেমন ব্যর্থ হয়েছেন, তিনি ভালো কাজ করেছেন। সেটা হচ্ছে যে তার কারণেই কিন্তু তিনি যে সাহস দেখিয়েছেন, তার কারণেই তো মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, রাজাকার আলবদরদের যে বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে, তার এই মানে শক্তিশালী পদক্ষেপ এবং দৃঢ়তার কারণে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, শাসক দৃঢ় হবেন, ওই জায়গাটায় দৃঢ় হয়েছেন, ওই কাজটার জায়গায়, কিন্তু নীতির জায়গাতে তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন। তখন কি হয়, তখন আসলে সে সামাল দেয়া যায় না, এবং সেটাই বাংলাদেশে ঘটে গেল আর কি। তো এখন সেরকম একটা পরিস্থিতিতে এই জায়গাটায় এসেছে। এখন ওরা তো ওইটাকে মানে নেসেসিটি বলে ভায়োলেশনগুলো করবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর সব শাসকের চরিত্রই তারা এটাই করে থাকেন। তো আমি তো জানি যে এরকম একটি সরকার যখন এরকম উদ্যোগ নেয়, ব্যবস্থা নেয়, তখন শুধু তো আমার ফ্যামিলি না, সারা দেশের প্রতিটা ফ্যামিলি এর ভেতরে রয়েছে। তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, এটা তো চলেছে। কিন্তু আমার উৎকণ্ঠাটা ওরকম করে তীব্র হয়নি। কিন্তু আমার তীব্রতাটা ওই জায়গাটাই ছিল যে আসলে এই আন্দোলনের জায়গাটা কোথায় যাচ্ছে, দেশটা আসলে কোথায় যাচ্ছে। মানে এই যে পারিবারিক বা আমার বন্ধু বান্ধব বা এরকম তাদের সাথে যোগাযোগের যে ব্যর্থতা, সেটা আমাকে, কারণ আমাদের পরিবারের কেউই খুব সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত নন, সেই কারণে আমার টেনশনটা কম ছিল। একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে, সেটা আপনি জানেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক উত্তাল অবস্থা তৈরি হয়, ক্যাওটিক অবস্থা তৈরি হলে মাইনরিটির উপরে হিট হবে। এটা একদম আমার 60 বছর বয়স, 61 চলছে, এই 61 বছর বয়স পর্যন্ত আমি এই জিনিস দেখে এসেছি। ওই জায়গাটা একটু টেনশনে ছিলাম যে আমাদের গ্রামে যে ফ্যামিলির অংশগুলো রয়েছে তারা কেমন আছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যেমন ধরেন আমি নর্থ আমেরিকাতে দেখেছি, এরা কিন্তু অ্যাট র্যান্ডম মানুষকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করে ফেলে না। আর আমাদের দেশে আমরা কিন্তু যে কোনো মানুষ অ্যাড দিচ্ছে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আমি যাকে চিনি না শুনি না, পৃথিবীর 800 কোটি মানুষকে তো আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাড করে নেব না, উচিত না। তো ওই জিনিসের ফলে তারা সবসময় টেনশানে থাকেন। যেমন আমি একটা জিনিস চিন্তা করে সোশ্যাল মিডিয়াতে লিখলাম, যার পছন্দ না হবে তারা দল বেঁধে এসে কিন্তু এখানে এমন করে আক্রমণ শুরু করতে থাকবে, মানে জীবন বের করে ছাড়বে। কিন্তু যতক্ষণ না জীবন বেরোবে ততক্ষণ পর্যন্ত আক্রমণ চলতেই থাকে। এই যে একটা ব্যাপার, মানে আমাদের ভেতরে তো, আমি বিশেষ করে বাংলাদেশের কথা বলবো, মানে কানাডায় আছি কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে, বিষয়টাও বাংলাদেশের জন্য অন্য মানুষ, অধিকাংশ মানুষ তারা কিন্তু জাস্টিফাই করছে না, বোঝার চেষ্টা করছে না যে আসলে চিন্তাটা কেমন, কি হচ্ছে। তারা আসলে হয় আওয়ামী অথবা অ্যান্টি আওয়ামী, এই বোধ থেকে আমার কথাটা যদি আওয়ামীর পক্ষে যায় তাহলে ধন্য ধন্য হইতে থাকলো আওয়ামী দ্বারা, অ্যান্টি আওয়ামী লীগরা তখন বলতে থাকলো আমি হচ্ছে তাদের কাছ থেকে সুবিধা খেয়েছি। আর যদি এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তখন আওয়ামী লীগ দ্বারা আমাকে বলতে থাকবে যে ও আপনারা তো এ পক্ষেও সুবিধা নেন, ও পক্ষেও সুবিধা নেন। এই হচ্ছে বিষয়টা, এবং তার কারণে সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো কিছু বেরিয়ে আসে না। এটাকে আমরা স্ল্যাকটিভিজমও বলতাম একসময়, যে এটা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করে কোনো লাভ হয় না। লাইক লিটারালি এটা হচ্ছে কি আমাদেরকে এক ধরনের রিলিফ এর ফিলিং দেয় যে আমিও আন্দোলনে ছিলাম এরকম। তো আমরা অ্যাকচুয়ালি মাঠে আন্দোলন করাটাকেই প্রাধান্য দেই, বাট এইটা হয়েছে যে হচ্ছে লাইক সব অলমোস্ট লাইক এইখানে অবশ্য সোশ্যাল মিডিয়ার একটা বড় ছিল, সুবিধা ছিল এই আন্দোলনে কারণ আছে আর কারণ নাই এইটা বোঝার জন্য। লাইক এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেহেতু এটা পতন হবে এইটা নিয়ে হচ্ছে গিয়ে পার্টিজান মানে আওয়ামী লীগের যারা লোকজন তাদের কোনো ধারণাই ছিল না। সো তারা কিন্তু
আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি ভোকাল ছিল যে তোদেরকে কিন্তু দেখে নেবো এই টাইপের। হ্যাঁ, এবং আমার ফ্রেন্ড দুইজন, তারা হচ্ছে অ্যাক্টিভ ছাত্রলীগের পোস্টেড ঢাকা ইউনিভার্সিটির, একজন হচ্ছে এফরমান হল, একজন হচ্ছে জগন্নাথ হল, এই দুইটা হলের পোস্টেড নেতা ছিল। তারাও তো ধরেন আমাদেরকে থ্রেট দিয়ে একাকার। তো হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি কারা হচ্ছে গিয়ে আন্দোলনের এগেনস্টে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে, আর কারা হচ্ছে আন্দোলনের পক্ষে, এবং ওই যে প্রোফাইল লাল করা এই সেই বিষয়গুলো ছিল। তো এটা ধরেন আমরা সবাই করছি। সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা আবার যদি বলি, বাট এখানে ছোট্ট করে বলে নিই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লাইক হচ্ছে পাবলিক পারসেপশনটা ফোর্স করার আন্দোলনকারীদের উপরে বা হচ্ছে সমন্বয়কদের উপরে একটা ব্যাপার ছিল। লাইক আমরা হচ্ছে বারবার হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজাররা প্রিভিয়াসলি আন্দোলনগুলো কীভাবে হাইজ্যাক হয়েছে ওইটা বলতেছিলাম, যে এই কাজটা করা যাবে না, এই কাজটা করলে আন্দোলনটা মানে হাইজ্যাক হয়ে যাবে, এবং কন্টিনিউয়াসলি ওদেরকে প্রেশারে রাখা হয়েছিল যে এই মুভটা নেওয়া যাবে না। ফর এক্সাম্পল হচ্ছে সরকারের সাথে বসা যাবে না, এগুলো কিন্তু তারা নিতে চাইছিল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করার ডাইমেনশনটা হচ্ছে এটা, একটা হচ্ছে ফোর্স ইউজ করে লোকজনকে রাস্তা থেকে ওঠানো, দুই হচ্ছে আন্দোলনকারী সমন্বয়কারী যারা আছে তাদের সাথে এক ধরনের সমঝোতায় যাওয়া, এবং সেই সমঝোতা তারা যাচ্ছিল 8 দফা হচ্ছে কি ওইটাকে নির্দেশ করে। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি পিপলের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পিপলের মানে সোশ্যাল মিডিয়ার পিপল দেখে আমাকে পিপল বলবো কিনা এটা একটা কোয়েশ্চেন, লাইক এগুলো ইন্টারেস্টিং রিসার্চ সাবজেক্ট। পিনাকি, ইলিয়াস, তার পরবর্তীতে শাহেদ হোসেন, কনক সারওয়ার, এরা তো গত মনে হয় 10 বছর ধরেই আসলে ট্রাই টু ক্রিয়েট দিস রেভলিউশন। তারপরে আপনার জাহেদ রহমান। সো আমরা আসলে এই ইনফ্লুয়েন্সের গ্রুপটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা গ্রুপ আসলে গত 10-15 বছর ধরেই এই রেজিমের এগেনস্টে কথা বলে আসতেছে, তাদের মাঝখানে অনেকে আবার পারসিকিউটেড হয়েছে। আমার কাছে মনে হয় যে দিজ আর স্পোকস পারসন, অ্যান্ড স্পোক পারসন ব্রিংস ইন মাল্টিপল ভিউজ। সো এমন না যে পিনাকি একটা ভিউ আনতেছে ওই ভিউটাই রাইট। সো পিনাকি একটা ভিউ আনতেছে, ইলিয়াস একটা ভিউ আনতেছে, আমাদের ইউএসএ থেকে ঠিকানা থেকে যে আপনার যে টিভি চ্যানেল খালেদ মহিউদ্দিন একটা ভিউ আনতেছে, তারপরে হচ্ছে আরও মাল্টিপল ইনফ্লুয়েন্সার্স মাল্টিপল ভিউজ আনতেছে। সো জিনিসটা হচ্ছে লুকিং ইনটু এভরি ভিউ from a rational point, যে how rational the view is. So কিছু কিছু সময় পিনাকির কথাবার্তা sounds very rational and very right for বাংলাদেশ, কিছু কিছু সময় হয়তো খালেদ মহিউদ্দিনের কথা মনে হবে rational and right for বাংলাদেশ। সো যেগুলো আসলে ইম্পর্টেন্ট সেগুলো সেই আইডিয়াসগুলো অবভিয়াসলি এক্সপ্লোর করা যায়, বাট এটাও মাথায় রাখতে হবে যে এভরি ওয়ান অফ দিস ইন্ডিভিজুয়ালস সবারই আসলে কোনো না কোনো এজেন্ডা আছে দ্যাট সার্ভস দেম। আমি যেটা মন থেকে বিশ্বাস করি সেটা হচ্ছে প্রতিটা মানুষ সেলফিশ, অ্যান্ড দের ইজ নো হার্ম ইন বিং সেলফিশ। প্রতিটা মানুষ সেলফিশ অ্যান্ড দে ওয়ান্ট টু ব্রিং দোজ চেঞ্জেস দ্যাট সার্ভস দেম অনলি। তো সবারই নিজের সেলফিশ কিছু এজেন্ডা আছে যেগুলো তারা ফুলফিল করতে চায়, বাট এই সেলফিশ এজেন্ডার মাঝে মাঝে কিছু কিছু জিনিস আসলে কান্ট্রির সাথেও অ্যালাইন্ড হয়ে যায়। সো ওইটা আসলে বুঝে ওঠা বা যারা আসলে সরকারে আসবে বা যারা উপদেষ্টা আছে তাদেরকে আসলে ওই জিনিসটা সবসময় প্রোজ অ্যান্ড কনস ওনাদেরকেই করতে হবে, ওয়েটিং করতে হবে যে ঠিক আছে এই আইডিয়াটা কতটুকু গুড ফর দ্য কান্ট্রি, অ্যান্ড মেবি দেন এক্সপ্লোর দোজ আইডিয়াস। এদেরকে আমি জার্নালিস্ট বলবো না, জার্নালিজম একটু ডিফারেন্ট জায়গা। জার্নালিজমে আপনার হলে একা জার্নালিজম করে একটু আপনাকে এডিটর থাকতে হবে, গেট কিপার থাকতে হবে, আপনার তথ্যের নিশ্চয়তা থাকতে হবে, আপনি যখন কোনো একটা কারো বিরুদ্ধে এলিগেশন দিচ্ছেন সেটা একটা থাকতে হবে। সেই জন্য বলো যে নিউজ অ্যান্ড ভিউজ। হ্যাঁ, ওরা মোস্ট অফ দ্য ইউটিউবার যারা তারা হলো ভিউজ দিত একটা ঘটনা এবং তার মতামত বলতো। ধরেন পিনাকি এইবার শেখ হাসিনা পতনের আগে অন্তত আরও 10 বার বলছে, যে নিশ্চিত করে বলছে যে আগামী এত তারিখে সরকার পতন হবে, এত তারিখে সরকার, অন্তত 20 বার বলছে সে, বাট কোনোবারই হয় নাই। এবং সে একটা এখন আপনি যদি বলেন যে আপনি যখন কি দৈনিক পত্রিকা আপনি লিখতে পারবেন যে 20 তারিখ সরকার পতন হবে, না, ইউ ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স, ই কান্ট। কিন্তু ইন্ডিভিজুয়াল যারা, এদেরকে আমি জার্নালিস্ট বলি না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরা মতামত দিচ্ছে, ভিউজ দিচ্ছে, এটা নিয়ে আপনি শুই না কী করবেন না করবেন। বাট এই জায়গায় আপনার নেত্র নিউজ হলো আপনার
সাংবাদিকতাটা করছে। তারা যখন একটা কথা বলতো সেই জায়গায় জেনুইনলি তারা তথ্য প্রমাণ সহ ছাড়া হয়তো তারা একটা ঘটনা জানে, কিন্তু এটা কোনো এভিডেন্সটা তাদের হয়তো ভিডিওটা নাই, অডিওটা নাই, কিন্তু এটা জানে নিশ্চিত যে এটা হয়েছে, তারা এটা পাবলিশ করবে না। দ্যাটস দ্য জার্নালিজমের জায়গাটা। সো হ্যাঁ, অবশ্যই ইনফ্লুয়েন্সার একটা বড় ভূমিকা রাখছে। বিকজ অফ ইনফ্লুয়েন্সাররা সেই কথাগুলোই বলে মানুষরা শুনতে চায়। সো তাদের ভিউ কামানোর জন্য, নানান কিছু করার জন্য যখন যেটা দরকার তারা আসলে সেটা করছে। কিন্তু জার্নালিস্ট মানে প্রকৃত জার্নালিস্ট ভিউ কামানোর জন্য সেটা করে না, তারা হলো সঠিক তথ্যটা থাকলে সেই অনুযায়ী আপনাকে সেটা আগায়। সো এদের ভূমিকা আছে, অবশ্যই আছে, প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে, বাট এদেরকে আমি জার্নালিস্ট হিসেবে করবো না, এটাকে আলাদা ভিউজের জায়গা থেকে তারা তাদের নিজস্ব ডায়াসপোরাতে অন্যান্য জায়গায় একদল মানুষকে নিয়ে আগাইতেছে। সেটার ভিতর ভালো মন্দ নানান কিছু আছে, এবং মানে এই ধরনের জিনিসের অনেক ধরনের বিপদ আছে। সেই বিপদের ঘটনাগুলো বাংলাদেশে অনেক ঘটছে, যে দাঙ্গার হওয়া, মানুষ মারা, উস্কায় দেওয়া, নানান কিছু করা। ধরেন এই পিনাকির কথাই যদি আপনি বলেন যে 32 নম্বর ভাঙ্গা, এখানে বসে সে উস্কায় দিচ্ছে, এবং আরও নানান ঘটনার সাথে ইলিয়াস বলেন, এরা বলেন, নানা ধরনের কুৎসার ঘটনা, হ্যাঁ, যেগুলোর সঙ্গে ভিত্তি নাই। সো দিস ইজ নট জার্নালিজম অ্যাট অল, ইটস মানে ভিউজ অন, এটা জাস্ট এক ধরনের রমরমা ব্যবসা।